আমরা লাইভে চলে আসছি। আমরা 9248 পেনিয়া মাদ্রিস্তা বাংলাদেশের রেগুলার পডকাস্ট আমরা চলে এসেছি। মনে হচ্ছে অনেকদিন পরে খেলা আজকে, যদিও মাত্র 5 দিন পরে, কিন্তু আসলে রেগুলার খেলা দেখতে দেখতে অভ্যাস খারাপ হয়ে গেছে। দুই একদিন খেলা না চললে মনে হয় যে কি যেন না। যাই হোক, আজকে আমরা আমাদের রিয়াল মাদ্রিদ কিংবা লা লিগার বর্তমান সিচুয়েশন নিয়ে কথাবার্তা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে ইয়ামিন ভাই। ইয়ামিন ভাই প্রায় অনেকদিন ধরে আমাদের মাদ্রিস্তা বাংলাদেশ গ্রুপে রয়েছে, একদম প্রথম থেকেই। আমাদের সাথে একজন মাদ্রিস্তা বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন রাজু ভাই উপস্থিত আছে। রাজু ভাই অনেক পরিশ্রম করেছে এই গ্রুপটার জন্য, বলা যায় যে প্রথম থেকে যখন গ্রুপটা তৈরি হয় তখন রাজু ভাই অনেক সময় দিয়েছে আমাদের জন্য এই গ্রুপে। আর লিমন উপস্থিত আছে। লিমনকে সবাই চিনেন, নূর লিমন, যদিও সে গ্রুপে খুব একটা অ্যাক্টিভ না এখন, কিন্তু সে একজন অ্যাক্টিভ মাদ্রিদিস্তা। ওয়েলকাম টু দ্য শো তিনজনকেই। আই হোপ বেশ ভালো একটা ডিসকাশন আমরা সবার সাথে করতে পারবো। আর আপনারা সবাই উপস্থিত আছেন আমাদের সাথে, যে কোনো কোশ্চেন করতে পারেন কিংবা কোনো কমেন্ট কিংবা অপিনিয়ন আমাদেরকে জানাতে পারেন। অলরেডি রাজু ভাই, মানে জেমস বন্ডকে অনেকে, রাজু ভাইকে অনেকে জেমস বন্ড নামে চিনে, তো রাজু ভাইয়ের কাছে বেনজেমা নিয়ে অনেক কিছু শুনতে যাচ্ছে অনেকে। যাই হোক, আমরা বেনজেমার কাছে যাবো পরবর্তীতে। ইয়ামিন ভাইকে দিয়ে শুরু করবো ডিসকাশন। ইয়ামিন ভাই, মাত্র 1 পয়েন্ট আমরা এগিয়ে আছি বর্তমানে টেবিলে, যদিও একটা ম্যাচ আমরা কম খেলেছি, যেটা আজকে খেললে ইভেন হয়ে যাবে। তো সবকিছু মিলে কি মনে হচ্ছে যে লিগটা কি অনেক কাছে চলে আসছে, নাকি যতটা কাছে দেখাচ্ছে আসলে ততটা কাছে না? আমার কাছে ওটা মনে হচ্ছে সেকেন্ডে তুমি যেটা বললা ইস্তি, যে আসলে যতটা কাছে কাছে দেখাচ্ছে ততটা আসলে কাছে না। বাট আচ্ছা। যেটা হচ্ছে যে টেকনিক্যালি 1 পয়েন্টের লিড না, এটা বলবো যে টেকনিক্যালি রিয়াল মাদ্রিদ যদি আজকে জিতে আলাভেজের সাথে, তাহলে তো 4 পয়েন্টের ইউজুয়াল যে লিডটা, ওই লিডে চলে যাবে। এখন বিষয়টা, এখন কথা হচ্ছে যে এখন সবগুলা ম্যাচই ইম্পর্টেন্ট। এখন আর বেসিকলি আসলে দেখার ওই সুযোগটা নাই যে আপকামিং যে ম্যাচগুলা ওই অপোনেন্ট গুলা কি খুব স্ট্রং কিনা, বা লিগে ওদের পজিশন গুলা কিরকম। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। বিকজ আলাভেজের লাস্টের ম্যাচগুলা, যে রেকর্ড গুলা যদি আমরা দেখি, ওদের প্রবাবলি লকডাউনের পরে যে লিগ রিজিউম হলো, ওদের প্রবাবলি 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই প্রবাবলি ওরা হেরেছে। বাট স্টিল আসলে ওদেরকে লাইটলি নেওয়ার সুযোগ নেই, যেহেতু লিগটা আসলে এমন একটা পজিশনে চলে আসছে যে টাচ এন্ড গো। মানে যে কোনো একটা, দেখা গেল এরকম যে মনে হচ্ছে যে একটা অপোনেন্টের সাথে রিয়াল মাদ্রিদ খুব ডমিনেটিং একটা ম্যাচ খেলতেছে, স্টিল গোল করতে পারতেছে না, দেখে 0-0। দেখা গেল সেকেন্ড হাফে লাস্টের দিকে দেখা গেল একটা গোল খেয়ে গেল অ্যাক্সিডেন্ট। দেখা গেল ওই সিম্পল একটা মিস্টেক থেকে দেখা গেল লিগটা ফসকায় যাইতে পারে। যদিও এটা একটু আনলাইকলি, বাট জিনিসটা কিন্তু পসিবল খুবই। হতে পারে, সো মানে না সো হওয়ার। বেসিকলি মানে এটা একটা টাচ এন্ড গো সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ আছে বর্তমানে। সো যেই 4টা ম্যাচ বাকি, চারটাই খুব কেয়ারফুলি খেলতে হবে। মানে যেটা বললাম, ওইটা দেখার আর স্কোপ নাই যে যেই 4টা অপোনেন্ট ওদের আসলে ফর্মটা কিরকম, বা এখানে কি কোনো ছোট টিম আছে না বড় টিম আছে, বা কার সাথে খেলা, এটা দেখার উপায় নেই। এখন প্রতিটা ম্যাচই ফাইনাল। যেটা ফাইনাল। আগে বেসিকলি একটা কথা বলা হইতো যে লিগ যখন রিজিউম হবে তখন রিয়াল মাদ্রিদের সবগুলা ম্যাচই বেসিকলি ফাইনাল। সো এখন এটাই হচ্ছে আমার ওপিনিয়ন, যে আসলে এখন বেসিকলি কার সাথে ম্যাচ, আলাভেজের সাথে ম্যাচ, না ভিয়ারিয়ালের সাথে ম্যাচ, না রেলিগেশন ফাইটিং কোনো অপোনেন্টের সাথে ম্যাচ, না চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা কম্পিটিশনে কোয়ালিফাই করতে পারে এরকম কোনো একটা অপোনেন্টের ম্যাচ, কার সাথে কিভাবে কি খেলবে, কি টিম, একটা উইক টিম হইলে রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইন আপ কিরকম হবে, আবার একটা স্ট্রং টিম হইলে কি, মানে এত কিছু দেখার বেসিকলি সুযোগটা নাই। প্রতিটা দিনই ফাইনাল, একদম বেস্ট অ্যাভাইলেবল 11 নামাইতে হবে, ওই অনুযায়ী স্ট্র্যাটেজি দিয়ে খেলতে হবে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আচ্ছা, রাজু ভাই আপনার কাছে একটু আসি। মানে আই গেস লাস্ট দুইটা ম্যাচ, মানে রিয়েল ভার্সা বোথ, আমরা যদি দুইটা টিমের খেলা যদি আমরা ফলো করি, একদিকে রিয়াল মাদ্রিদের ফ্রন্ট একটু আমাদের কাছে নাল লাগছে, মানে মনে হচ্ছে যে একটু উইক কম্পারেটিভলি, কারণ দুটা ম্যাচে আমরা পেনাল্টিতে জিতেছি এবং পেনাল্টি দুইটা স্কোর করেছে রামোস। বেনজেমা বলি কিংবা রড্রিগো বলি, অ্যাসেন্সিও বলি, কাউকে আমরা বেস্ট শেপে কিন্তু দেখতে পারি। অন্যদিকে বার্সেলোনা কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট দুটা ম্যাচ তাদের ফ্রন্ট কিন্তু কম্পারেটিভলি অনেক শার্প ছিল, অনেক বেটার ছিল। মানে গ্রিজম্যান, মেসি, সুয়ারেস তো 2 ম্যাচে স্কোর করলো। সো এইটা কি কোনো কিছুর ইঙ্গিত, কিংবা আসলে এই জায়গায় ব্যাটেলটা চলে গেলে ডু ইউ থিঙ্ক যে আমরা একটু সাফার করতে পারি? মানে
দুইটা টিমকে যদি আমরা একটু কম্পেয়ার করি, হোয়াট ডু ইউ থিংক, মানে ফ্রন্ট কেন আমাদের আহ, পারছে না perform করতে? ইয়ামিন ভাই যেটা বললো যে ওনার কাছে টেকনিক্যালি মনে হচ্ছে 4 পয়েন্টের লিড, আমার কাছে 1 পয়েন্টের লিডই মনে হচ্ছে এক ম্যাচ থাকার পরও। কারণ আমাদের অলরেডি হিস্টোরি আছে ছোট টিমের সাথে হারার, এবং 1 পয়েন্টের লিগও হারাইছি বেশি দিন হয় নাই, 2 সিজন আগে মনে হয়। তো এই জন্য আমার কাছে এখনো এটা 1 পয়েন্টের লিড। ঠিক আছে, আমি 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 নেগেটিভ মানুষ অনেক ভাই, আমার একটু মনে হয় আমি হারবো। তো এই জন্য আমার কাছে 1 পয়েন্ট লিড। আর বার্সেলোনা কিন্তু ওদের ফরমেশনটা পেয়ে গেছে। ধরো এটা যদি একটা গেম হয়, একটা পসিবল দুইটা অপশন ডার্কের মতো বললে, দুইটারই রেটে যদি হয়, তাহলে ওদের খারাপ টাইমটা চলে গেছে। ঠিক আছে, আমাদের খারাপ Exactly. টাইমটা আসা বাকি রিস্টার্টের পরে। তো এই জায়গায় সেটিএন যে জিনিসটা করছে, গ্রিজম্যানকে প্রথম ইন্টিগ্রেট করে নাই ঠিক মতো, যার কারণে ওদের রেজাল্টটা ঠিক মতো আসে নাই, ধরাটা খাইছে ওই জায়গায়। এরপরে গ্রিজম্যান অ্যাড হলো, সুয়ারেজ আর গ্রিজম্যানের কারণে এখন ওদের ফ্রন্টটা অনেক বেটার। তো এই কারণে আমার মনে হচ্ছে যে আমাদের স্লিপ করার সুযোগ একদম নাই। আমার 1 পয়েন্ট, আমি 1 পয়েন্টে লিগ জিতলেও হ্যাপি। আমার কাছে মনে হচ্ছে আমার 1 পয়েন্টই আছে লিড, আমার এটা থাকতে হবে, আমি জানি এতটুকু। ওরা যাই করুক, আমার 1 পয়েন্টে লিড থাকতে হবে। একটা এক্সট্রা ম্যাচ বাদ, 38তম ম্যাচটা আমি এখন বাদ দিলাম, ওটা পরে দেখা যাবে। আমার কাছে মনে হচ্ছে যে 1 পয়েন্টের লিড ধরে রাখতে হবে এবং সবগুলা ম্যাচ জিততে হবে। সোজা কথা হচ্ছে এটা। বার্সেলোনা যাই করুক, ওদের গোল করার অতিরিক্ত ক্ষমতা বেড়ে গেছে আবার আগের মতো। মেসি এখনো গোল করা শুরু করে নাই, মেসি গোল করা শুরু করতে থামবে না। ঠিক আছে, ও অ্যাসিস্ট করতেছে, ও গোল করা শুরু করে থামবে না। তো এই জন্য আমার কাছে ভয়টা বেশি লাগতেছে, রিল্যাক্স থাকতে পারতেছি না। আর সবচেয়ে সমস্যাটা এই ম্যাচটা নিয়ে, আলাবেস যত ম্যাচই হারুক রিস্টার্টের পরে, এই কারণে বলতেছি, ফরওয়ার্ডার গোল পাচ্ছে না, ডিফেন্সে রামোস নাই, কি বলে, কারবাজাল নাই। তো এই জায়গায় একটা সমস্যা। আমাদের রাইট ব্যাকে আজকে মনে হয় ভাস্কুয়েজরা নামাবে, নাসো থাকলে নাসোরা নামাইতো। তো এই কারণে ভাস্কুয়েজে নামানোর পরে বালবার্দে কতটুকু ব্যাকআপ দিতে পারে বা ওদের মধ্যে কতটুকু কন্ট্রিবিউশন অ্যাড হয়, ওটা দেখার বিষয়। লেফট সাইডে মেন্ডি আছে বা বারানে মিলিটাও মিলে ওরা ওদের কাজ করবে, রাইট সাইডের জন্য একটু টাফ হয়ে যাবে। এই কারণে বলতেছি যে আলাভেস হোক আর যেই হোক, একটা সাইড যদি ওপেন থাকে কি অবস্থা হয় ওটা আমরা সিজনের শুরুতে দেখছি। সিজনের শুরুতে পয়েন্টগুলো রাইট সাইডের কারণে হারাইছি, একদম সবগুলা আমাদের স্পষ্ট দেখা। ইভেন বারানেও কিছু মিস্টেক করছে অনেক, রাইট সাইড থেকে আসছে বেশিরভাগ। তো এই কারণে বলতেছি যে রাইট সাইডটা আজকে দরকারি ম্যাচে যে রাইট সাইড খালি হয়ে গেল, এটা একটা সমস্যা। আর ফরওয়ার্ডের কথা কি বলবো, ওটার জন্য তো পরে একটা আলাদা অনুষ্ঠান করা লাগবে। ঠিক আছে, তো ফরওয়ার্ডের গোল করার জন্য নাই এসেন্সিও, আমি দেখি। কথা বলবো হ্যাঁ, ফরওয়ার্ড নিয়ে কথা বলবো পরে। এসেন্সিও আসছে ঠিক মতো, বাট ওরে ক্রস করার জন্য লেফটে খেলানোর যে সিদ্ধান্তটা, এটা আমি মানতে পারতেছি না। ও দিক থেকে পুরো ম্যাচে 3টা ক্রস দিছে লাস্ট ম্যাচ, আমি যতটুকু দেখছি। ক্রস গুলো ভালো ছিল, কিন্তু ওরে ইউটিলাইজ করা হয় না ঠিক মতো। তো এই জন্য আমার মতে রদ্রিগোকে লেফটে খেলাই, আসেন্সিওকে রাইটে খেলালে বেটার হইতো। এখন আজকে যদি হ্যাজার্ডকে নামাই, তাহলে কিছু একটা যদি করতে পারে, এটাই আর কি আশা। এছাড়া ফরওয়ার্ডে আমি দেখতেছি না। ওকে, লিমনের কাছে আসতেছি। আচ্ছা লিমন, ইয়ামিন ভাই বলছে যে আমাদের বেস্ট স্কোয়াড কিংবা বেস্ট লাইন আপ বা বেস্ট রিসোর্সেস গুলো আমাদের সবসময় ডিপ্লয় করা উচিত, নো ম্যাটার হোয়াট। মানে যদি 20 নম্বর টিমের সাথেও খেলা হয় তাই করা উচিত। এখন বেস্ট স্কোয়াড বলতে আসলে আমরা কি বুঝবো? উই নো অ্যাবাউট আওয়ার গোলকিপার, আওয়ার ডিফেন্ডার্স, আওয়ার মিডফিল্ডার্স, বাট ফ্রন্ট থ্রিটা আসলে আমাদের বেস্ট কি? মানে মনে আছে উই আর টকিং যে বেনজেমাকে ধরলাম, বেনজেমা যাই খেলুক না কেন, রাজু ভাই মন খারাপ করতে পারে, বেনজেমা যাই খেলুক না কেন ধরলাম, ও কনস্ট্যান্ট। আর এর বাইরে আমাদের আসলে ডিফারেন্ট কোনো খেলার মতো লোকজন কি আছে? বিকজ উই হ্যাভ এক্সপিরিয়েন্স ফুটবলার্স লাইক হ্যাজার্ড, লাইক বেল, আবার আমাদের কিন্তু প্রোডিজি টাইপের লোকজন আছে, ভিনিসিয়াস, রড্রিগো। বাট মানে তোমার কি মনে হয় যে বেস্টটা আসলে কি? আমরা কি কিছু ওরকম ভাবে ট্র্যাক করতে পারছি? বেস্ট অ্যাকচুয়ালি আমরা যদি এখন করি, মানে চিন্তা করি এখনের সিচুয়েশনের ওয়াইজ, আমার মনে হয় যে বেস্ট জিনিসটা হচ্ছে যে লাইক সবসময় যে একটা টিমই যে মানে একটা ফর্মেটিভ লাইক 3টা প্লেয়ারই স্টার্ট করতেছে ফ্রন্টে, ওই 3টা প্লেয়ার ইজ অলওয়েজ বেস্ট দেবে এরকম না। বিকজ ফর্মের কিন্তু আপ ডাউন হয়। ঠিক আছে, অনেকের অনেক সময় কারণ একটানা অনেকদিন খেলতে থাকলে কিন্তু এটা ফর্মের আপ ডাউন হয়। সো দেখা যায় যে অনেক সময় অনেক প্লেয়ার বেঞ্চে থেকে এসে গোল পাইতেছে, বাট ওকে অ্যাকচুয়ালি তখন মানে এরপরের ম্যাচে স্টার্টিং এক সাইডে ওকে রাখা হচ্ছে না। সো
মেইন জিনিসটা হচ্ছে যেমন মাঝখানে যেটা বলতে গেলে যে অনেক সময় এই সিজন না তার কিছু আগের সিজনে বেল অফ ফর্মে থাকার পরেও কিন্তু কিছু ম্যাচ কিন্তু স্টার্টিং এক্সে মানে ছিল সে, কিন্তু ওই কিছু ম্যাচে দেখা গেছে যে লাইক আউটকামটা আসে নাই। ইভেন বেনজেমা অফ ফর্মে ছিল, এই সিজনেও ছিল, এই সিজনে থাকার পরেও কিন্তু বেনজেমা কিন্তু স্টার্টিং এক্সে ছিল। ইয়োবিচ 80 মিনিটের পরেও গোল করছে, বাট এরপরেও ওকে লাইক এক্সাইতে নেওয়া হয়নি। সো বেসিক্যালি বেস্ট ফ্রন্ট থ্রি আর বেস্ট টিম এটা ডিপেন্ড করে হচ্ছে লাইক ফর্মের উপরে। লাইক আমি একটা অফ ফর্ম প্লেয়ারকে যদি আমি টিমের এক্সাইতে নামাই যদি আমি খেলাচ্ছি, তাহলে আমার তো আউটকাম আসতেছে না। আমার ওই প্লেয়ারটাকে খেলাতে হবে যে নাকি অলরেডি অন ফর্মে আছে। যেমন এখন আছে যেমন ভিনিসিয়াস কিন্তু সিজনের একটা টাইমে কিন্তু খুবই মিডল সিজনের দিকে খুবই বাজে খেলতেছিল, লাইক জিদান টাইম দিচ্ছিল, বাট ভিনিসিয়াস কিন্তু এটা ইউটিলাইজ করতে পারতেছিল না। দেন ভিনিসিয়াসে কিন্তু এখন মানে একদমই টোটালি অন্যরকম একটা টাইম আসছে, যে লাইক ভিনিসিয়াস এখন টেক অন করতে পারতেছে, চান্সেস ক্রিয়েট করতে পারতেছে। সো এখন ওর ইভেন ওর কিন্তু এখন ফিনিশিং অ্যাবিলিটি 3-4 মাস আগে যা ছিল এর থেকে কিন্তু বেটার হয়েছে। সো বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ফ্রন্ট থ্রি আর বেস্ট টিম ডিপেন্ড করে অলওয়েজ ফর্মের উপরে ডিপেন্ড করে করতে হবে। আর আমি এটাই আর কি। তো মানে তোমার কাছে আজকে বেস্ট ঠিক হতে পারে আজকে ফর টুনাইটস ম্যাচ? আজকের ম্যাচের জন্য অবভিয়াসলি আচ্ছা ওকে, আমার ফ্রন্ট থ্রি হবে হচ্ছে হ্যাজার্ড, ভিনিসিয়াস, বেনজেমা। আচ্ছা, আমি বাকিদের কাছেও জানবো, বাট আমি আসলে একটু মানে স্কোরিং এর দিকে চলে যাব। মানে রাজু ভাই আছে, আমি আসলে বেনজেমা নিয়ে কথা বলার লোকটা সামলাতে পারতেছি না। তো রাজু ভাই, মানে স্কোরিং এর প্রবলেমটা কি বলেন? মানে ফার্স্টের দিকে গোল হচ্ছিল, বাট পরবর্তীতে এই অবস্থা কেন? 1-0 জিততে পারছি, কিংবা পেনাল্টি পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। মানে হোয়াটস রং উইথ এভরিথিং? না, আমাদের কিন্তু গোল স্কোরিংটা রোনালদো যাওয়ার পরেই কমে গেছে অনেক, ঠিক আছে, মানে ড্রাস্টিকলি কমছে, জিনিসটা চোখে পড়ার মতো। এখন এটার জন্য কয়েকটা পয়েন্ট আছে। বেনজামা যতটুকু ক্যাপাবিলিটি ও করতেছে, আমি অস্বীকার করবো না, খারাপ খেললে খারাপ আচ্ছা, বলবো, ভালোটা ভালো বলবো। সবাই ও নোট করে রিস্টার্টের পরে, হ্যাঁ, রিস্টার্টের পরে কয়েকটা ম্যাচে অনেক ভালো খেলছে, ওকে ফাইন। এখন আমি ও ভালো খেলার পরে আমি মনে হয় 62 আওয়ার্স ছিল টাইম এই ম্যাচের আগে বিলবাওর সাথে। তো একটা প্লেয়ার 4টা ম্যাচ ভালো খেললো, ওরে আমি 62 ঘন্টার ভিতর আবার নামাই দিলাম। চোখে দেখা যাচ্ছে ও হাঁটতে পারতেছে না 40 মিনিটের পরে, কিন্তু তাকে 92 মিনিট কন্টিনিউ করা উচিত হয় নাই। এটা হচ্ছে একটা জিনিস, মানে আগের ম্যাচের কথা বলতেছি। এবার যদি ফুল হিস্টোরি দেখি, বেনজামা রিয়াল মাদ্রিদে আসার আগে কিন্তু আমাদের ওই সিজনে হিগুইন ছিল, রাউল ছিল, আর আরেকজন কে ছিল মনে পড়তেছে না। হ্যাঁ, হিগুইনের রাউল ছিল স্ট্রাইকার। তারপরে এর আগের সিজনে ছিল আরবিএন ছিল, সোলদাদো ছিল, রাউল ছিল। এখন সেম কাজ যদি তখনকার কোচ করতো, যে আমার রাউল লিজেন্ড, আরবিএন লিজেন্ড, ঠিক আছে, আমি এই দুইটাকে আমি কন্টিনিউ করবো, আমি বেনজামাকে ইন্টিগ্রেট করবো না, হিগুইনকে ইন্টিগ্রেট করবো না, তাহলে আজকে বেনজামা এই পজিশনে আসতে পারতো না, ঠিক আছে, এই জায়গায় আটকে যেত। কারণ রাউল কিন্তু এরপরে সাল খেতে গিয়েও গোল দিছে। আমি ওই হিসাব করলে যে আমার রাউল এখন খেলাও না কেন, মানে 2009-10 খেলাও না কেন, এই জিনিসটা আমি কোশ্চেন করতে পারতাম। তো ওই জিনিসটা জিদান করতেছে না, যেটা আগের গুলা করছে। এই তার উচিত ছিল সিজনের শুরু থেকে জবিসকে বা মারিয়ানো, আমি জবিসকে তো বাদ দিব, যে অফ দ্য ফিল্ডে ওর অনেক সমস্যা আছে, ও ইনজুরিতে ছিল, হাবিজাবি অনেক কিছু। মারিয়ানো আগের সিজনে ইনজুরি কাটায় ফুল রিকভার করে কিন্তু এই সিজন শুরু করছে। এরপরে ওরে ইন্টিগ্রেট করতে পারতো। আমি বেনজামায় খেলাচ্ছি, আমি এটা মাস্ট, ও আমাদের ভ্যালুয়েবল প্লেয়ার, ওটাও মাস্ট, সব ধরে নিলাম, মানলাম। কিন্তু 4টা ম্যাচ 5টা ম্যাচ খেলানোর পরে যখন ওই প্লেয়ারটা টায়ার্ড, ঠিক আছে, খেলতে পারতেছে না, এফোর্ট দিতে পারতেছে না, আমার তো দরকার ছিল 60 বা 70 মিনিটের পরে হইলো তার মারিয়ানোকে নামানো। এই জায়গাটা জিদান ফ্লটটা লুজ করছে আমার মতে। আর সিজন তো এটা শেষ না, বেনজামা আরেক বছর বা 2 বছর খেলবে, এরপরে কি হবে? আমরা যদি এভাবে শুধু বেনজামাকে কন্টিনিউ করি, এরপর এটা কি হবে? একটা প্লেয়ার ইনস্ট্যান্ট এসে কিন্তু হিট করবে না স্ট্রাইকার। বেনজামা ইনস্ট্যান্ট হিট করে নাই, মরিনো তারাইয়ার এবং টিবিউনকে সাফল করে খেলাইছে, যার কারণে দুজনেই এনার্জি ছিল, দুজনেই হিট করছে একসাথে। আমরা 121 গোল দিছি ওই লিগে জিতার সময়, আর এখন আমাদের 121 গোল তো অর্ধেক হইতেছে না। ব্যাপারটা হচ্ছে এরকম, এই জায়গায় এটা সমস্যা আমার স্কোরিং এ। ওকে, আচ্ছা, আমি একটু মানে ইয়ামিন ভাইয়ের কাছে যাই। স্কোরিং এ আমি স্ট্রাইকার নিয়ে স্পেশালি আমরা মানে রাজু ভাইয়ের কাছ থেকে শুনলাম। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার প্লেয়ার্স লাইক হ্যাজার্ড? আমি দুইটা আমাদের সাইনিং নিয়ে কথা বলবো, মানে হ্যাজার্ড এবং ইয়োবিচ, আমরা দুইটা সাইনিং নিয়ে কিন্তু অনেক হাইপ ছিলাম, বাট আই থিঙ্ক এটাতে ডিসএগ্রি করার কিছু নাই যে দুইজনই কেউই কিন্তু আমাদের এক্সপেকটেশন মিট করতে পারতেছে না। সো হোয়াটস রং উইথ দেম? এন্ড অনেকে বলতেছে ইয়োবিচের আসলে টাইমটা শেষ রিয়াল মাদ্রিদে। আপনি কি এটাতে এগ্রি করেন নাকি? এন্ড হোয়াটস ইওর অপিনিয়ন রিগার্ডিং দ্যাট? আচ্ছা, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে
কথা বলার মাঝখানে হয়তো কোয়েশ্চেনের সিকোয়েন্স গুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। বাট আগে বলে নি, আমি ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি উইথ যে জোভিচের টাইম রিয়াল মাদ্রিদে শেষ হয়ে গেছে। ইটস ওকে আই থিঙ্ক ইটস ফার ফ্রম ওভার। আমি ইভেন জানিও না যে এটা ইভেন ঠিক মতো স্টার্ট হয়েছে কিনা, সো এটা বলার অপেক্ষাই রাখে না যে টাইম ওর শেষ হয়ে গেছে। আচ্ছা, কামিং ব্যাক টু হাজার্ড। হ্যাজার্ডের যেটা হয়েছে সে বিষয়টা হচ্ছে যে ইনজুরি ওর শুরু থেকে একটা প্রবলেম ছিল আর কি, মানে রিয়াল মাদ্রিদে আসার পর ইনজুরি প্লাস ফিটনেস, ইভেন আসার আগে থেকেই ও খুব ভালো একটা ফিটনেস নিয়ে যে রিয়াল মাদ্রিদে আসছে সেটাও না। আর বিষয়টা হচ্ছে যে এখন লিগ রিজিউম যে হলো ওইটার পরবর্তী সিনারিও নিয়ে যদি কথা বলি, এখন জিদান বেসিকলি মানে হি নোজ যে হ্যাজার্ড ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার, মানে সো বেসিকলি ঘুরে পেঁচা বলতে যে রোনাল্ডোর একটা জায়গা কি ভয়েড পজিশন বা ওই জায়গা কিন্তু ফিল আপ করার জন্য হ্যাজার্ডের মতো একটা সাইনিং করা হয়েছে। হয়তো মানে হয়তো টেকনিক্যালি সেম ক্যালিবারের প্লেয়ার না, বাট এক্সাক্ট পজিশনও সেম না, বাট ওই একটা একটা সুপারস্টার প্লেয়ার বা একটা একটা বিগ মানি সাইনিং ওই ক্ষেত্রে বলা যায় যে একটা ইকুইভ্যালেন্ট সাইনিং রোনাল্ডো। কিন্তু এখন জিনিসটা হচ্ছে যে জিদান বেসিকলি মানে লকডাউনের পর আমাদের লিগটা যে রিজিউম হলো ওর উপর আসলে ওইভাবে ভরসাটা পাচ্ছে না। এটার জন্য মেইন একটা কারণ হচ্ছে ইনজুরি কিন্তু ওর একটা ফর্মে একটা ইম্প্যাক্ট, ভালো একটা ইম্প্যাক্ট ফালাইছে। প্লাস আবার ভিনিসিয়াস ওকে ওই পজিশন থেকে ভালো একটা মানে কম্পিটিশন দিচ্ছে। তো এখানে বেসিকলি অনেক ব্যাপার আছে। তো ইনজুরিটা যদি না হইতো আমি বলতাম যে হ্যাজার্ড বেসিকলি নিজের থেকে অনেক কনফিডেন্ট ফিল করতো, ওর ম্যাচেও এটা আসলে এটার ইম্প্যাক্টটা পড়তো, যে দেখা গেল অনেক কাট ইন করে অনেক ভিতরে ঢুকে যাচ্ছে, যে জিনিসগুলো আসলে হচ্ছে না। যেটা যেটা একটু ওর একটু খেলার একটু স্পার্ক দেখছিলাম হয়তো ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচটাতে, যেটাতে আই থিঙ্ক হি প্লেড রিলি ওয়েল। প্রথম দুইটা ম্যাচে লকডাউনের পর প্রথম দুইটা ম্যাচে বেনজেমার সাথে ওর ভালো লিঙ্ক আপ হয়েছে। অনেকে কয়েক জায়গায় হয়তো কোথাও কোথাও জানি দেখছিলাম যে বেনজেমার হচ্ছে এটা একটা পুরস্কার, যে এত বছর রোনাল্ডোকে সার্ভিস দিছে, একটা আনকন্ডিশনাল সার্ভিস দিচ্ছে, বেনজেমা হচ্ছে এটার একটা পুরস্কার। অনেক লেখালেখি হয়েছিল, যাক ওই দিকে যাবো না। বাট পরের ম্যাচ থেকে ওই ভ্যালেন্সিয়ার পরের ম্যাচটা থেকে আমাদের আসলে ওই যে স্কোরিং এর যে একটা রিদম ওইটাও নষ্ট হইলো। আবার ওর একটা ইনজুরি প্রবলেমও শুরু হইলো মাঝখানে দুইটা ম্যাচ ইনজুর থাকার পর। আজকে প্রবাবলি হয়তো সে ম্যাচ ফিট, তারপরও আমরা ইভেন হয়তো সার্টেনলি জানি না বিষয়টা যে কতটুকু ম্যাচ ফিট বা আদৌ স্টার্টিং লাইন আপে নামবে কিনা। আমি শুনছি যতটুকু যে ওকে প্রবাবলি ট্রেনিং এর সময় আজকে হয়তো লাস্টের দিকে হয়তো উঠায় নিছিল প্রিকশনারি মেজার হিসেবে, যাক জানি না কতখানি সত্যি। এখন মেইন কথাটা হচ্ছে যে যেহেতু ইনজুরি পুরো সিজনেই তার এত বড় একটা মানে এত বড় একটা মানে পুরো সিজন ধরেই আসলে ইনজুরি ছিল সে বলতে গেলে, এক্ষেত্রে তার পারফরমেন্সটাকে আসলে ওইভাবে জাজ করাটা উচিত হবে। সো আমি অ্যাটলিস্ট হ্যাজার্ডের মতো প্লেয়ারকে আরো অ্যাটলিস্ট 1 থেকে 2টা সিজন ইজিলি দিতে চাই, স্পেস দিতে চাই তাকে ওইভাবে জাজ করার জন্য। ওকে আচ্ছা, আর ইয়ামিন ভাই অনেকে জানতে চায় একটা জিনিস, আপনি আসলে গ্রুপের মধ্যে প্রায় প্রত্যেক ম্যাচ শেষে একটা জিনিস জানতে চান, এই যে বেল আপডেট। বুঝতে পারছি। মানে মানে হোয়াট অ্যাবাউট দ্যাট, মানে আপনি কি স্টিল বেলের কাছে এক্সপেক্ট বেল করেন যে বেসিকলি এমন একটা প্লেয়ার যাকে তো আসলে প্রতি ম্যাচে আমরা দেখি না যে সে খেলতেছে। So, এই কারণে আমার খুব কৌতূহল, আমার খুব আপডেটটা জানতে ইচ্ছা করে যে ওর বেসিকলি ওকে নিয়ে নিউজটা কি, ও কি ম্যাচ ফিট, ও কি নেক্সট ম্যাচে খেলবে, ও কি আচ্ছা আজকের ম্যাচের জন্য কি ও কি স্কোয়াডে ছিল নাকি স্কোয়াডে ছিল না, নাকি ছিল তারপরও জিদান ওকে নামায় না, এরকম অনেক কোয়েশ্চেন থাকে। আর প্লাস আমি পার্সোনাল প্রেফারেন্স যেমন অনেক থাকে, হ্যাঁ যেমন রাজুর যেমন এটা একটা প্রেফারেন্স যে বেসিক্যালি ও বেনজেমাকে ওরকম ওরকম একটা পছন্দ করে না। টু বি অনেস্ট এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার আবার এই দিকটা মানে বেলের প্রতি একটা সফট কর্নার আছে, যে ও যতই খারাপ খেলুক বা সারা বছর যতই ওইভাবে ইনজুরি থাকুক, মানে আমি চাই যে ও খেলুক। বাট এখন কথা হচ্ছে যে আমাদের চাওয়া পাওয়াতে এখন বেসিক্যালি কোচ বা ম্যানেজমেন্ট স্টাফরা যদি চিন্তা করে আচ্ছা ফ্যান্সরা চায় এখন ওরে খেলায় দেই, ফিটনেসের যা হোক রেজাল্টের যা হোক, বিষয়টা ওইটা না ডেফিনেটলি। বাট এটা একটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স যে আমি চাই অলওয়েজ বেল একটা ইম্প্যাক্ট রাখুক আর কি ম্যাচের মধ্যে। যদি আধা ঘন্টাও সে খেলে ম্যাচে, তাহলেও যাতে অ্যাটলিস্ট কিছু অ্যাসিস্ট করুক বা গোল করুক বা টিমের কন্ট্রিবিউশন মানে উইনে কন্ট্রিবিউশন রাখুক। এটা থেকে মানে পার্সোনাল প্রেফারেন্স থেকে প্রতি ম্যাচে আর শেষে ওর করে আপডেটটা চাই। ওকে আচ্ছা, লিমন তোমার কাছে একটু আসি, মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে কথা বলতে গেলে লাস্ট আলোচনা যেটা, সেটা হচ্ছে আমরা অলরেডি মনে হয় একটা ভাইব পেয়ে গেছি যে হামেশ ইজ লিভিং রিয়াল মাদ্রিদ এন্ড লাস্ট ওকে স্কোয়াডে রাখাও হয় না ইনফ্যাক্ট। সো
হামেস কামব্যাক করলো, ফার্স্টের দিকে একটু ভালোই খেলতেছিল, বাট আই ডোন্ট নো সাডেনলি কি হয়েছে। সো পরবর্তীতে কিন্তু হামেসের সেই পারফরমেন্সটা আমরা দেখতে পারিনি। হ্যাঁ, সো ডু ইউ থিঙ্ক যে হামেসের থেকে আসলে রিয়াল মাদ্রিদে নেওয়ার কিছু ছিল, অর লাইক হোয়াই ডিড ইট হ্যাপেন, মানে হামেস কেন ক্লিক করতে পারলো না? অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, মানে প্লেয়ারদের কাছ থেকে অবভিয়াসলি, মানে ওরা তো সবাই, মানে রিয়াল মাদ্রিদ তো যে প্লেয়ারই আসুক, লাইক ওরা প্রুভেন প্লেয়ার, মানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রুভেন প্লেয়ার যারা রিয়াল মাদ্রিদে আসে। সো প্রত্যেকটা প্লেয়ার থেকে নেওয়ার অনেক কিছুই থাকে, কিন্তু এখন কথা হামেসের কেসের ব্যাপারটা হচ্ছে যে হামেস একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, নো ডাউট। এখন কোচের নিজের কিছু প্রিফারেন্সের ব্যাপার আছে, যে লাইক ও নিজে প্রিফার করে যে আমি এই প্লেয়ারটাকে খেলাবো বেশি, আমি ওকে দিয়ে আমার স্ট্র্যাটেজিটা আমার বেশি মনে হয় যে আমি বেশি কমফোর্টেবল। সো হামেস কিন্তু যখন রিটার্ন করার পর কিন্তু হামেস কন্টিনিউসলি কিছু ম্যাচ খেলতেছিল। সো তখন মোস্ট প্রবাবলি মডরিচ অর কেউ ইনজুর ছিল, আমি এক্স্যাক্টলি আমার মনে নাই যে কে ইনজুর ছিল, বাট কিছু প্লেয়ার ইনজুর ছিল। সো হামেস কিন্তু তখন টাইম পাচ্ছিল। সো হামেস কিন্তু তখন বেসিক্যালি ওর মানে অ্যাজ ইউজুয়াল যেটা ওর থেকে পারফরমেন্স দরকার সেটা করতেছিল কিন্তু। বাট যখনই লাইক মডরিচ অর লাইক প্লেয়ার্স ইন দ্য মিড যে ভয়েডটা ছিল ওইটা ব্যাক করছে, যখন ওরা রিকভার হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা হামেসকে খেলতে দেখিনি। লাইক হামেসকে ওরকম চান্স আমরা মানে পাইতে দেখিনি। ও যে নিজেকে প্রুভ করবে, মানে একটা প্লেয়ার তো প্রুভ করতে দিতে হবে, একটা প্লেয়ার তো নিজেকে মানে একটা ওর ট্যালেন্টটাকে জাস্টিফাই করার একটা টাইম দিতে হবে। সো ওই জাস্টিফাই করার টাইমটা তো না দিলে তো ওই প্লেয়ারটা কিছু দিতে পারবে না। আর যদি না খেলায়, তো আমি তো বুঝতে পারবো না যে ও আমাকে কি আউটকামটা দিবে। সো এই কারণেই বেসিক্যালি হামেস পরে টাইম নেওয়ার পর কারণে হামেস অ্যাকচুয়ালি ওর ওই আউটপুটটা দিতে পারেনি। সো আমি বিলিভ করি না যে হামেসের রিয়াল মাদ্রিদ দরকার নেই, ওর মধ্যে একটা ক্যালিবার প্লেয়ার অবভিয়াসলি দরকার আছে। এখনো মনে আছে যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে এল ক্লাসিকোতে স্ট্রাগল করতেছিল লাস্টে। সো হামেস তখন সাবস্টিটিউট হিসেবে হামেসকে জিদান নামাইছিল। হামেস কিন্তু লাস্ট মোমেন্টে গোল দিছিল, গোল দিয়ে কিন্তু ওই ম্যাচটা আমাদের মোস্ট প্রবলি সেভ হয়েছিল পয়েন্টটা। সো এরকম ক্যালিবারের প্লেয়ার কিন্তু অ্যাকচুয়ালি দরকার লাগে, বাট টাইম তো দিতে হবে। আমি এই জায়গাতে আরেকটা কথা অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে যে তখন রাজীব ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল লাইক ইয়োবিচের ব্যাপারে বা ইয়াটার ব্যাপারে, তখন আমি বলতে পারিনি। জিনিসটা হচ্ছে কি, কোচের একটা প্লেয়ারের উপরে ট্রাস্ট করতে হবে। মানে একটা প্লেয়ারের উপর যদি ট্রাস্ট একটা কোচ না করে, একটা প্লেয়ার কিন্তু আউটকাম দিতে পারবে না। আর একটা ট্রাস্টের ব্যাপারটা হচ্ছে যে ওকে টাইম দিতে হবে। এখন ইয়োবিচের যে বলা হচ্ছে যে ইয়োবিচের মোস্ট প্রবাবলি টাইম রিয়াল মাদ্রিদের শেষ, তো ওই প্লেয়ারটা কি নিজের ট্যালেন্ট জাস্টিফাই করে টাইমটা পাইছে? ও একটা প্লেয়ারকে যদি 80 মিনিটসের পর যদি নামানো হয় জাস্ট 10 to 15 মিনিটস, 15 মিনিটসও বেশি বলে ফেলছি, অনেক সময় দেখা গেছে 88 মিনিটে নামছে। সো ও অনেক ম্যাচে 80 মিনিটের পরে নেমেও কিন্তু গোল দিছে, গোল দেওয়ার পরও কিন্তু তারপরে ম্যাচে ওকে স্টার্টিং এক্সে টাইম দেওয়া হয়নি, তারও পরে ম্যাচে টাইম দেওয়া হয়নি। রেগুলারলি কিন্তু বেনজেমাকে স্লট দেওয়া হচ্ছে। আমি বলতেছি না বেনজেমা খারাপ খেলে দেখে ইয়ে দিচ্ছে, বেনজেমা অনেক ভালো খেলে, বাট কিছু কিছু ম্যাচে কিন্তু দেওয়ার দরকার ছিল। এই হোল জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে একটা কোচের প্রিফারেন্সের উপরে, যে আমি কি ওই প্লেয়ারটার সার্ভিসটা নিব কিনা। আমি যদি ওই প্লেয়ারের সার্ভিস নেবো তাহলে আমাকে টাইম দিব। কেন, ভিনিসিয়াস তো খারাপ খেলতেছিল, বাট ভিনিসিয়াসকে তো টাইমটা জিদান দিছে। সো তাই তো আজকে ভিনিসিয়াস তো ভালো পারফর্ম করতেছে। সো ওই জিনিসটা তো ভিনিসিয়াসের ভিতরে টাইম দেওয়া হয়েছে বলেই তো ভিনিসিয়াস থেকে আউটকামটা পাচ্ছে। সো বেসিক্যালি একটা প্লেয়ার এরকম হামেস হোক, এটা ইয়োবিচ হোক, এটা মারিয়ানো হোক, যে প্লেয়ারই হোক, ওকে ওই টাইমটা ওকে প্রুভ করার টাইমটা দিতে হবে, না দিলে তো ওই প্লেয়ার থেকে আউটকাম পাবো না। সো প্রত্যেকটা প্লেয়ার থেকেই আউটকাম পাওয়ার টাইম আছে, ব্যাপার আছে, আর ওই অপরচুনিটি দিতে হবে, না দিলে অ্যাকচুয়ালি ওটা আমরা পাবো না, এটা আমি বিলিভ করি আর কি। ওকে, আচ্ছা, আমরা এবার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। আমরা শিওর রাজু ভাই আপনি কি আছেন আমাদের সাথে? টপিক উঠছে, চলে গেছে। আচ্ছা, খুবই আই গেস এই বিষয়গুলো নিয়ে, মানে এই বিষয়টা নিয়ে কখনো কথা হয় নাই আমাদের। রিসেন্টলি মানুষজন কিন্তু আচ্ছা ইয়ামিন ভাই কি চেষ্টা করি, রিসেন্টলি মানুষজন কিন্তু প্রচুর বলতেছে যে রিয়াল মাদ্রিদ নাকি অনেক অনেক সাপোর্ট পাচ্ছে রেফারিদের থেকে, কিংবা হচ্ছে যে লাইক রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো কন্ট্রোভার্সিয়াল হচ্ছে, পেনাল্টি হচ্ছে না, মানে এরকম কোনো হেল্প কি আদৌ মানে ইয়ামিন ভাই আপনার মনে হয় যে রিয়াল মাদ্রিদ পাচ্ছে অনলাইন? এটার বেসিসটা কি? আমরা সবসময় দেখতাম যে আমরা অন্য একটা ক্লাব নিয়ে কথাগুলো বলতাম। সো মানে এটা কি ওদের দুঃখ থেকে বলতেছে নাকি আসলে এরকম কিছু? আচ্ছা, আমার ভিডিওটা প্রবাবলি ফ্রিজ হয়ে গেছে কোয়েশ্চেনটা শুনে, কারণ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বিকজ কোয়েশ্চেনটার ওয়েট এতখানি, আমার মনে হয় স্ট্রিমিং সার্ভারটা নিতে পারে নাই।
আচ্ছা, আচ্ছা তারপরও বিষয়টা হচ্ছে, সবচেয়ে আগে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা বা মানে অ্যান্সারটা কিন্তু খুবই সাবজেক্টিভই হবে। আচ্ছা ইয়াসিন, এটা সরি ইয়ামিন ভাই, আমি একটু আপনাকে থামাই। মানে ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা আমি শুধুমাত্র ফ্যানরা কি বলতেছে এটা নিয়ে আমি পড়তাম না, বাট রিসেন্টলি না ইভেন না না বার্সা প্রেসিডেন্ট পর্যন্ত এইসব নিয়ে কথাবার্তা শুরু করছে। না 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 ডেফিনেটলি না, এরকম কোয়েশ্চেন থাকতেই পারে, দেয়ার ইজ নো ইস্যু উইথ দ্য কোয়েশ্চেন। মানে আমি যেটা হ্যাঁ, বলতে চাচ্ছি যে এই কোয়েশ্চেনটাই বা এই কোয়েশ্চেনের অ্যান্সার যেটা হবে এটা কিন্তু পার্সন টু পার্সন খুবই ভ্যারি করবে। মানে টোটালি একটা সাবজেক্টিভ একটা ব্যাপার। এই জিনিসটাকে আই গেস স্ট্যাট দিয়ে বা এটা ওইটা দিয়ে যে ওই টিম বেশি ওই টিম 5টা ফেভার পাইছে, এই টিম 4টা পাইছে, এই টিম 3টা, এইভাবে স্ট্যাট দিয়ে আই গেস প্রুফ করাটা বা আহ, এটার এগেইনস্টে কোনো কিছু প্রুফ করাটা খুব ডিফিকাল্ট হবে। এই কারণে বললাম যে এটার অ্যান্সারটা খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার। আমি পার্সোনালি যেটা মনে করি যে বিষয়টা যেটা হয়েছে যে লা লিগা যে আপনার তোমার এই করোনার পরে যে নতুন করে রিজিউম করলো, এটার পরে যেটা হয়েছে যে প্রায় 2টা 3টা ম্যাচে মাদ্রিদ এমন টাইমে আসলে কিছু পেনাল্টি ডিসিশন পাইছে আহ, যেগুলা একটু কাইন্ড অফ একটু চোখে পড়ে আর কি। হুম, চোখে পড়ে এই ওয়ার্ডটাও কিন্তু টোটালি সাবজেক্টিভ, আগেই বলে নিলাম। তো কিছু কিছু মোমেন্টে যেমন প্রায় 2টা ম্যাচে 60 মিনিটের পরে বা 70 মিনিট, অলমোস্ট 80 মিনিটের টাইমে পেনাল্টি পাইছে। প্লাস মাঝখানে একটা ম্যাচে একটা গোল হয়েছিল অপোনেন্টের, যেটা ওই অবস্ট্রাক্টিং দা ভিউ এই লজিকে হয়ে গেছে, ক্যান্সেল হয়েছিল যতটুকু মনে। হুম, তো এই টাইপের ডিসিশন মানে এরকম একটা সিচুয়েশন যেখানে রিয়াল মাদ্রিদ এবং তার ইমিডিয়েট যে রাইভাল বার্সেলোনা, যেখানে পয়েন্টের লিটারেলি কোনো গ্যাপ ছিল না, জাস্ট হেড টু হেড এর কারণে রিয়াল মাদ্রিদ মানে লিগে মানে টপে আসছিল। তো হুম, ওরকম একটা সিচুয়েশনে আসলে যদি রিয়াল মাদ্রিদ কোনো ধরনের কোনো ফেভার পায়, এটা আসলে খুবই অনেস্ট চোখে পড়বেই। ইভেন রিয়াল মাদ্রিদের ইমিডিয়েট লিগ রাইভাল যারা, তারাও যদি এরকম সিচুয়েশন গুলাতে কোনো ডিসিশন ফেভারে যাইতো, হুম। তো এটা ডেফিনেটলি আমাদের চোখে পড়তোই ডেফিনেটলি। সো বাট এই ক্ষেত্রে এটা কোনোভাবেই বলবো না যে ওগুলা মানে রুলের এগেনস্টে যায় বা ল এর এগেনস্টে যায় রিয়াল মাদ্রিদকে ডিসিশন গুলা দিছে। বাট হ্যাঁ, এমন মোমেন্টে ডিসিশন গুলা রিয়াল মাদ্রিদের ফরে গেছে যেগুলো আসলে একটু চোখে পড়ে। এটা আমি বলবো যে টাইমিং গুলো এরকম যে রিয়াল মাদ্রিদ আসলে স্ট্রাগল করতেছিল স্কোর করতে, 60 মিনিট 70 মিনিট ধরে কোনো স্কোর হচ্ছে না, আবার দেখা গেল যে এরকম লাস্ট মোমেন্টে আর কি পেনাল্টি গুলা পাইছে, যেগুলো হয়তো অনেকের কাছেই মানে যারা হয়তো রিয়াল মাদ্রিদ চান না, অবভিয়াসলি ফর সাবজেক্টিভ রিজন বা পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ ভ্যারি করতেই পারে। অন্য টিমের ফ্যানদের কাছে এটা একটু দৃষ্টিকটু লাগবে, এটা স্বাভাবিক। বাট যেটা হুম। বললাম যে এর মানে এই না যে ওগুলা মানে একদম মানে কোনোভাবেই পেনাল্টি বা কোনোভাবেই কিছু হয় না, এটা একদম আকাশ থেকে জাস্ট দুধ দিয়ে দিছে। মানে Exactly. তাতে এরকম না ব্যাপারটা যে স্টেডিয়ামে কোনো মানুষ নাই দেখে যে দুনিয়ার কেউই দেখতেছে না বা এগুলো নিয়ে কথাবার্তা হবে না, বিষয়টা তো তা না। আর আমি অলওয়েজ বিলিভ করি, মানে আমি এটা পার্সোনালি বিলিভ করি যে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা এই টিমগুলো একটু রেফারির কাছ থেকে ফেভার পায়, একটু না বা অনেক ক্ষেত্রে হয়তো একটু বেশিও পায়। বাট হুম, জিনিসগুলো এটা আমাদের দিন শেষে বুঝতে হবে যে অনেক ক্ষেত্রেই এই ওই রেসপেক্টিভ টিম গুলার বেসিক্যালি ওরকম কিছু করার থাকে না। এটা এরকম না যে যা বলে যে ভাই মানে খেলার মধ্যে যে ভাই আমার এখন আমি পারতেছি না, আমার এখন দাও ফেভার লাগবে, এটা ওইটা, বিষয়টা এরকম না। এটা আমাদের বুঝতে হবে। আর আহ, কেউ বলুক বা না বলুক, দিন শেষে মানে রুল যদি থাকে তাইলে এটা ম্যাচের এই 92 মিনিটে হোক, এটা তুমি পেনাল্টি দিবা। And এটা দেখতে একটু খারাপ দেখায় দেখে আমার পেনাল্টি সারেন্ডার করে দেওয়া উচিত, এটা এটা তো কেউ বলতেছে না বেশি। আমি okay. যেখানে ঠিক এটা আমি এখানে ঠিক। তো বেশি মানে মোস্ট কথা হইতেছে, জানি আমি হয়তো অনেক বেশি পেঁচায় ফেলছি, বা জিনিসটা আগেই বলে নিছিলাম না, যে জিনিসটা এটার অ্যান্সারটা টোটালি সাবজেক্টিভ হবে। তো ওকে। মেইন আমি তো আবার সামারি করি, জিনিসটা হইতেছে যে কিছু ক্রুশাল মোমেন্টে রিয়াল মাদ্রিদের পরে কিছু ডিসিশন গেছে, বাট আমি এটা কখনোই বলবো না যে এটা মানে শুধু ওগুলার উপর ভর করে রিয়াল মাদ্রিদ চলতেছে, কখনো এরকম না। আমার কাছে ইন্টারেস্টিং যেটা লাগতেছে মানে সেটা হচ্ছে হুম, হুম। আহ, রিয়াল মাদ্রিদের এগেনস্টে মানে মানে আমরা আগে যেটা দেখতাম যে বার্সেলোনার এগেনস্টে এই টাইপের কিছু কথাবার্তা আগে আমরা শুনতাম এবং এটার ভিক্টিমাইজ কিন্তু অনেকে হয়েছে। বাট রিয়াল মাদ্রিদের এগেনস্টে যখন কথাবার্তা হচ্ছে, বার্সেলোনা ফ্যান ছাড়া কিন্তু কেউই ওটাতে ব্যান্ড ওয়াগন করতেছে ওদের সাথে যে হ্যাঁ রিয়াল মাদ্রিদ সবসময় এরকম পায়। ব্যাপারটা ওরকম না। মানে আমার মনে হয় বার্সেলোনার ফ্যানদের মানে রিলেটেবল একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে ওদের মধ্যে যে এটাই ওরা অ্যাকচুয়ালি অনেক ফ্রাস্ট্রেশন দেখি।
একটা লিগ ওরা অলওয়েজ মনে করতো নিজেদের একটা সম্পত্তি। ডেফিনেটলি গত 10 বছরে 7 বার পাইছে, এটা মনে করতেই পারে। সো আই থিঙ্ক এটা একটা রিজন হইতে পারে। এই ব্যাপারে যদি রাজু ভাই কিংবা লিমন কিছু বলতে চাও, কারণ আমরা পরবর্তী নেক্সট টপিকে চলে যাবো। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে যেটা বললা আর কি, এটা রিয়েলি এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, বিকজ পয়েন্ট গ্যাপটা খুবই কম। আর হচ্ছে এটা হচ্ছে একদম সিজনের লাস্টের স্টেজ, মানে হচ্ছে এই জায়গাতে মানে যদি পয়েন্ট লিড পেয়ে যায় যে লাইক ম্যাচটা জিতে গেছে, তার মানে হচ্ছে একটা চান্সেস শেষ, আর এরপরে এগুলো থাকে না। সেটা পিউরলি ফ্রাস্ট্রেশন থেকে। আর আরেকটা রিজন হচ্ছে সেটা হচ্ছে যদি এমন হতো যে লাইক না আরো গোল দিয়েছে বাট একটা পেনাল্টিটা একটা পাইছে, সো বেসিক্যালি রিয়াল মাদ্রিদ লাস্টে যে 2টা ম্যাচ জিতছে কিন্তু বেসিক্যালি পেনাল্টি থ্রুতেই জিতছে। সো জাস্ট অনলি পেনাল্টি। সো এই জিনিসটার কারণে সো কন্ট্রোভার্সি আরো বেশি হবে। সো এই জিনিসটার কারণে মানে ওদের মানে পেনাল্টি গুলো লেজিট ছিল, লাইক ভার চেক হইছে, রেফারি নিজে ডিসিশন দিয়েছে। সো এগুলো নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু জিনিসটা হচ্ছে একটা ফ্যানের কাছে এটা যদি আমরাও ওদের প্লেসে হইতাম আমাদেরও লাগতো, মেজাজ খারাপ হইতো। কারণ শুধু পেনাল্টি পেয়ে ম্যাচ 2টা সেভ হয়ে গেছে, মানে এইটা মানে মাইনা নেওয়ার মতো ছিল না। কারণ হচ্ছে আমার হাত থেকে লিগ চলে যাচ্ছে। সো বেসিক্যালি ওই জন্য যে জাস্ট হচ্ছে পেনাল্টি থ্রুতে 2টা ম্যাচ উইন হয়েছে, সো এই জন্য অ্যাকচুয়ালি ফ্যানদের ফ্রাস্ট্রেশন বেশি অপোনেন্টের আর কি। আর বার্সেলোনা ফ্যানদের তো অবভিয়াসলি হওয়ার কথা, কারণ একসময় বার্সেলোনা বলতো কার্মা তো সবকিছু, কার্মা তো লাইফে এক্সিস্ট করে। সো এগুলো হচ্ছে কার্মা। ওকে, আচ্ছা যাই হোক, আমরা কন্ট্রোভার্সি গুলো নিয়ে আলোচনা না করি। আমি একটু বেটার রাজু ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে গিভেন দ্য সিচুয়েশন এখন যা দল, মানে আমরা আসলে ট্রান্সফার সিজনের একদম কাছাকাছি চলে আসছি। তো আপনার মনে হয় যে কোন কোন জায়গায় আমাদের আসলে ম্যাসিভ ওভারওয়েলমেন্ট দরকার, যে আসলে অনেক প্লেয়ার দরকার, বা কোন কোন জায়গায় গ্যাপ গুলো অনেক বেশি স্পষ্ট বর্তমানে? কিংবা আরেকটা জিনিস আমি কোশ্চেন করবো যে আপনার আমরা কুবো এবং অডেগার্ডের খেলা দেখতেছি, এরা খুব ম্যাচিউর খেলতেছে লিগের মধ্যে, যদি অডেগার্ড এখন বর্তমানে ইনজুরি হচ্ছে ফেস করছে। তো ডু ইউ থিঙ্ক যে ওদেরকে আসলে দলে নেওয়ার মতো সময় চলে আসছে? সামথিং দ্যাট। আচ্ছা, প্রথম হচ্ছে এখন দেখতে আমাকে শুনতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ শুনছি ভাই, বল। হ্যাঁ, এখন যতটুকু নিউজ দেখতেছি রিসেন্টলি, মনে হচ্ছে না ম্যানেজমেন্ট বা কোচের কারোই কোনো ওভারহল করার চিন্তা আছে। আচ্ছা, রাজু ভাই আবার চলে গেছে, মনে হয় কানেকশন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সেম কোশ্চেনটা মানে লিমনের কাছে রাখি, মানে কি মনে হয় ওভারঅল করার? আচ্ছা, আমি এটা এক্সপেক্ট করতেছিলাম। সো বেসিক্যালি রাজু ভাই কিন্তু একটা ভালো পয়েন্ট বলে গেছে, মানে আমরা থিঙ্ক করতেছি ওভারহল করার দরকার, বাট ম্যানেজমেন্ট কিন্তু ওভাবে থিঙ্ক করতেছে না। সো যেমন আমি জিনিসটা বলি, যেমন আমাদের রাইট ব্যাকে কিন্তু শুধু কারভাল আছে। সো অড্রিওজোলা ছিল বাট ওকে কিন্তু লোনে দেওয়া হয়েছে। এরপরে এখানে কিন্তু তাহলে কারভালেরও কিন্তু এজ হয়ে আসতেছে, কারণ কারভাল এই যে লাস্টে কয়েকটা ম্যাচ খেয়াল করলে ও কিন্তু স্ট্রেট 90 মিনিটস খেলতেছে। এরপর হচ্ছে মানে উইক আউট খেলতেছে, লাইক 2 days পর পর। সো এরকম একটা প্লেয়ার তো বেশি দিন খেললে ফ্যাটিগে পড়ে যাবে। সো রাইট ব্যাকে আমাদের একটা এনফোর্সমেন্ট দরকার আছে। তারপর হচ্ছে আমরা যদি লেফট ব্যাক থেকে হচ্ছে মেন্ডি আছে, বাট মার্সেলো আছে ব্যাকআপে, বাট মার্সেলো কিন্তু একটা টাইম শেষের দিকে, মানে আমাদের লেজেন্ড সবারই ইচ্ছা আমরা চাই মার্সেলো থাকুক, বাট একটা সবকিছুর কিন্তু সব লেজেন্ডের কিন্তু যেত একটা সময়। সো মার্সেলো কিন্তু এটা একদম ফিনিশিং টাইম। সো মার্সেলো আমাদের লেফট ব্যাকে একটা ইনভেস্টমেন্ট অবভিয়াসলি দরকার আছে। সো আরেকটা প্লেস হচ্ছে মানে সিভি, মানে আলটিমেটলি আমাদের ডিফেন্সিভ লাইন আপে বা ডিফেন্সিভ ইনফোর্সমেন্ট আরো বেশি দরকার আর কি। এখন স্ট্রাইকার আমাদের যদি ফ্রন্টে যাই, ফ্রন্টে থিঙ্ক করলে ফ্রন্টে কিন্তু এখন আমাদের মনে হয় না যে কোনো কোনো রিক্রুটমেন্টের দরকার আছে। কাজ হচ্ছে বেনজেমা আছে, তারপরে ব্যাকআপ স্ট্রাইকার কিন্তু ইয়োবিচও আছে, অ্যাপ্রোচা মারিওনা আছে। যদি ওদেরকে টাইম দেওয়া হয়, আমার মনে হয় না যে অন্য কাউকে অ্যাকচুয়ালি কেনার বা দরকার আছে। এখন যেটা ছিল যে অ্যাসেন্সিও কিন্তু ছিল, বাট অ্যাসেন্সিও কিন্তু ব্যাক করছে। সো আমাদের রাইট উইংকে যে একটা প্রবলেম ছিল, অ্যাসেন্সিওকে যদি খেলায়, দেন রড্রিগো আছে, ওখানেও কিছু লাগতেছে না। দেন ভিনিসিয়াস, হ্যাজার্ড আছে। সো আমাদের ফ্রন্ট নিয়ে আমাদের রিক্রুটমেন্টের দরকার নেই, বাট যদি আমাদের ম্যানেজমেন্ট বাকি যাদের ব্যাকআপ আছে ওদেরকে যদি প্রপার টাইমটা ইউটিলাইজ করার সময়টা দেয় আর কি। এখন মিডে এখন অডেগার্ড হচ্ছে
2 সিজনের লোনে আছে সো সোসাইডালে। সো আমার মনে হয় না, বা আমার মনে হয় না যে উচিত যে এর আগে ওডেগার্ডকে ব্যাক করানো, যে 2টা সিজনের এত টপ ফ্লাইটের লাইক হচ্ছে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যদি সে রিয়াল মাদ্রিদে ব্যাক করতে পারে, এর মাঝে কিন্তু মডরিচেরও প্রাইম টাইম বা মডরিচের ইয়েটা শেষ হয়ে আসতেছে। সো সে কিন্তু তখন ডিরেক্টলি এসে মানে স্টার্টিং এক্সের প্লেস পাবে, সো ওর সাথে কোনো কনফ্লিক্ট বা কিছু হচ্ছে না। সো হুম। নেক্সট সিজন ওডেগার্ডের হিসাবটা আমরা যদি ধরে রাখি, দেন যদি নেক্সট সিজন যদি আমরা আহ, কি বলে আমরা যদি ইয়ে করতেছি, যদি মডরিচকে যদি আমরা আরেকটা সিজন খেলাচ্ছি, তাহলে আমাদের লাগতেছে না আর কি। এখন আমরা যেটা ইয়া দরকার ছিল, আমরা যেটা পগবার বা কামাবিঙ্গা সরি যদি ইয়া লাগতো, বাট আমাদের যদি হোমগ্রাউন্ড প্লেয়াররা বা আমাদের যে রিসোর্স আছে এখান থেকেই যদি প্লেয়াররা ভালো খেলতেছে, তাহলে আমাদের কিন্তু রিইনফোর্সমেন্ট করার দরকার হয় না। বাট একটা কথাই, কিছু জায়গায় দরকার আছে, যেমন প্যাকে। সো এগুলোর দিকে যদি ওভারহল করতে পারে এই সেক্টরগুলা, তাহলে কিন্তু টিমের মানে হোল ওভারহল দরকার নাই যে আমার প্রত্যেকটা প্লেসে প্লেয়ার লাগতেছে, জাস্ট কিছু কিছু ইন্ডিভিজুয়াল প্লেসে যদি আমি ফোকাস করতেছি, তাহলেই কিন্তু আমার হচ্ছে। এটাই Okay. আমার মনে হয় আর কি। আচ্ছা, রাজু ভাই শুনতে পাচ্ছেন এখন? ফ্রোজেন দেখাচ্ছে। আবার ফিক্স হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইয়ামিন ভাই গেছে কি? ইয়ামিন ভাই, মানে আপনি কি এটাতে, রাজু ভাই শুনতেছেন? আচ্ছা, আই গেস আমরা হচ্ছে শুনতেছি, আমার শুনতে যায়নি। আচ্ছা, আমরা আসলে রাজু ভাই রাজু আপনার ভাইয়ের কথা শুনতে নেটওয়ার্কের প্রবলেম করতেছে মনে হচ্ছে। নেটওয়ার্কটা ভালো হলে আমরা হয়তো আবার আপনার সাথে কানেক্টেড হব। ইয়ামিন ভাই, আপনি কি এটাতে এগ্রি করেন যে আমাদের আসলে ফ্রন্টে কোনো ওভারহোলমেন্টের দরকার নেই? মোবাইল নেট সমস্যা করতেছে না। সরি, ইয়ামিন ভাই, মানে ফ্রন্টে কি এখন হ্যাঁ। প্লেয়ার দরকার? না, লিমন ভাই যেটা বললেন যে ওই এই মুহূর্তে বেসিকলি কনসিডারিং যে কি টাইপের প্লেয়ার মাদ্রিদের বেঞ্চে বা পাইপলাইনে বর্তমানে আছে, ম্যাসিভ ওভারহলের আমি ওরকম কিছু দেখতেছি না, যদি স্পেশালি আমি একদম ফ্রন্ট থ্রি এর কথা চিন্তা করি। বাট যেটা আমার কাছে মেজর কনসার্ন মনে হয় যে ওই মার্সেলোর ওই পজিশনটাতে বা কারভাহালের ওই পজিশনটাতে আমার মনে হয় কিছু ব্যাকআপ প্লেয়ার থাকলে এটা মানে বিশেষ করে ডিফেন্ডাররা কিন্তু মানে অনেক সময় ইনজুরিতে পড়ে। তো যেই স্টাইলে রিয়াল মাদ্রিদ খেলে, তো যেহেতু সামনে আগাতে হয় মানে উইঙ্গারদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার এটা একটা মানে রিয়াল মাদ্রিদের স্টাইল। তো এখানে ডিফেন্ডাররা মোটামুটি ইনজুরিতে পড়বে এটা খুব মানে এটা ধরে নেওয়া যায়। প্লাস কয়েক সিজনের আগের সিজনগুলোতেও দেখা গেছে যে অনেক ক্রুশাল মোমেন্টে কিন্তু মানে কারভাহাল কিন্তু ইনজুর্ড হয়ে গেছে, ইভেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও মতো সিচুয়েশনে। তো ওর একটা ভালো একটা রিপ্লেসমেন্টের কথাও মাথায় রাখতে হবে। আদার দেন দ্যাট ওরকম ম্যাসিভ মানে মানে সাইনিং ওরকম একটা মনে করতেছি না আপাতত দৃষ্টিতে দরকার। আচ্ছা, তা আমি একটু বাট ডিসএগ্রি একটা কথা, যদি একটা কথা, মানে ওভারঅলের মেসির দরকার নাই, বাট কিছু প্লেয়ার আছে যদি ওদেরকে সাইন করার অপরচুনিটি পাওয়া যায়, অবভিয়াসলি করা উচিত। এমবাপে আর কি। সো ওকে যদি অ্যাভেলেবল হয়, এরকম প্লেয়ার সাইন করার অপরচুনিটি থাকলে মিস করা উচিত না। সো এছাড়া এমবাপের টাইপ প্লেয়ার ছাড়া আমার মনে হয় না যে ফ্রন্টে কোনো অন্য প্লেয়ারের ইনক্লুশন দরকার আছে আর কি। আমি একটু ডিসএগ্রি করি। মানে এটা কেন বলতেছি, কারণ আমার কাছে এই সিজনটা খুব অদ্ভুত লাগছে। মানে আমরা কিন্তু খুব কম গোল দিছি। হ্যাঁ, মানে বেনজেমা স্কোর করছে কয়েক, বাট স্টিল বেনজেমার সুয়ারেজের গোলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। সুয়ারেজ প্রায় 8টা ম্যাচ কম খেলছে বেনজেমার থেকে, মেসির কথা বাদই দিল। আর আমাদের বাকি সেকেন্ড হাই স্কোরার হচ্ছে রামোস, বিকজ অফ দ্য সেট পিচেস এন্ড আদার্স, যাই বলি না কেন। তো আমার মনে হয় আমাদের আরেকজন আসলে স্কোরার দরকার। মানে এটা যদি হ্যাজার্ড, যদি আমরা মনে করি যে বেল অলমোস্ট ফিনিশড কিংবা হচ্ছে হামেশ নাই, রড্রিগোর হয়তো আরেকটু ম্যাচিউর হতে টাইম লাগবে, ভিনিসিয়াসের ফিনিশিং ভালো না, দেন হ্যাজার্ড অ্যাকচুয়ালি ফিনিশারই না, এটা সত্য কথা, এটা মনে হয় সবাই এগ্রি করবে। হ্যাজার্ড ইসকো দুজনের ছবি কিন্তু অ্যাজ আ প্লেমেকার বেসিক্যালি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই জায়গা থেকে আমার মনে হয় এমবাপে, যেমন আমরা সবসময় বলতেছি এই পডকাস্টে যে এমবাপে হচ্ছে আমাদের মিসিং পাজল। মানে লাইক মনে হচ্ছে উই আর ওয়েটিং, এমবাপে ইজ ওয়েটিং অ্যাজ ওয়েল, কবে এমবাপে আসবে না। তো এর বাইরে যদি না আসে এটা খুব স্যাড হবে। বাট বললাম আর কি, যেটা আর এই এর বাইরে জন্যই অনেক বললাম যে আর এই জন্য এমবাপে বলা টাইপ ইনক্লুশন ওকে, বাট
মানে এরকম একটা প্লেয়ারই দরকার, লাইক গোল স্কোরিং মাইন্ডেড, লাইক শুধু গোল করবে, যেটা রোনালদো করতো আর কি, লাইক ওয়ান হ্যান্ডেডলি রোনালদো গোল দিয়ে যেত অনেক ম্যাচ। জাস্ট রোনালদোর গোলের কারণে কিন্তু আমরা অনেক ম্যাচ পার পাইছি, অনেকগুলো ক্রুশাল ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে, বায়ার্নের এগেইনস্টে। সো এরকম টাইপ একটা প্লেয়ার যে ক্যালিভারের, যে নাকি মানে ওই মানে ভার্ডেনটা ক্যারি করতে পারবে আর কি। and plus we miss that energy, মানে একটা ফ্রন্টে যে একটা Yeah. এনার্জি লাইক যেটা মানে একটা টিমকে অনেক একটা বুস্ট দেয় যে এই প্লেয়ারটা গোল স্কোর করতে পারে। যে এনার্জিটা বর্তমানে একটু মিসিং আর কি, হ্যাঁ, বেশ রিলায়েবিলিটি, যে লাইক হ্যাঁ So মানে একটা ওইটা চার্ম আর কি, এটাকে একটা চার্ম দরকার, একটা মোমেন্টামের দরকার, যেটা আসলে এই পুরো সিজনে মনে হয় না রিয়াল মাদ্রিদ কখনো পাইছে বেসিক্যালি, মানে পাইছে, এরকম একটা exactly. লাগে নাই। মানে মনে হয়েছে কি যে গোল করা দরকার, এই ম্যাচটাতে গোল করতেছে একজন হ্যাঁ। কেউ হয়তো, হ্যাঁ, বাট লাইক হ্যাঁ রোনালদো একটা ম্যাচে চারটা তিনটা দুইটা গোল দিবে, ওই গোলগুলো আমরা দেখবো, আমাদের ভালো লাগবে। হ্যাঁ, ইভেন আমাদের সময় যে সিজনটা আমরা সবচেয়ে ভালো খেলছি 16-17, আমাদের অনেক স্কোরার ছিল, ইভেন মোরাটা এসব প্রচুর গোল গোল করতো আমাদের লাস্ট, হুম যদিও হি ইজ আ ব্যাড গাই ফর আস রাইট নাও, বাট ও কিন্তু করছে ওই ম্যাচটাতে। হ্যাঁ, তো আচ্ছা, অর্পেনেন্দু ভাই হচ্ছে বলতেছে পগবা আমাদের মিডফিল্ডের মিসিং লিঙ্ক, মানে এটাতে কি কেউ এগ্রি করে? ডু উই রিয়েলি নিড পগবা গিভেন দ্যাট আমাদের ভালভার্দে খুব ভালো খেলতেছে? এক্স ফ্যাক্টর, পগবা হচ্ছে একটা এক্স ফ্যাক্টর প্লেয়ার, এরকম টাইপ প্লেয়ার হচ্ছে এক্স ফ্যাক্টর। সো আপনার উপর ডিপেন্ড করে, আপনার কোচের উপর ডিপেন্ড করে যে আপনি এরকম প্লেয়ারের উপর কি লাইক। এখন হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল, যে এখন অনেকে চায় না যে এরকম প্লেয়ার টিমে থাকুক, যে লাইক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় বা ইয়ে হয়। বাট আমি মানে আমার পার্সোনাল অপিনিয়ন, যখন রিউমারটা ছড়াচ্ছিল আমি চাইছিলাম পগবা আসুক, বিকজ মানে এরকম প্লেয়ার না, মানে এদের লাগে লাইক এরকম লাগে আসলে, এটাই যে লাগে। হঠাৎ করে দেখবেন এমন কিছু ম্যাচ, মানে আপনি দেখবেন এই যে লাস্টের ম্যাচটা ছিল যে আমরা রেমোসের পেনাল্টি দুটো ম্যাচ পার হইছে, সো গোল আসতেছিল না। সো পগবা না এরকম টাইপ প্লেয়ার, মানে ইনজুরিতে থাকবে কিন্তু দেখবেন ব্যাক করবে, ব্যাক করার পর হঠাৎ কি ক্যারিশমা দেখাবে, ম্যাচ ঠিকই বের করে ফেলবে। সো এরকম টাইপ প্লেয়ার আসলে দরকার হয় আমার মতে। ওকে, কারণ আমাদের কোচ হি ইজ আচ্ছা, আ ভেরি একটা বিগ ফ্যান অফ পগবা আই গেস, মানে আমাদের হ্যাঁ, কোচ ফর অবভিয়াস রিজন। ম্যানেজমেন্ট পছন্দ করে না আর কি, সমস্যাটা হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, নাইম অ্যাসেনসিও, আচ্ছা অ্যানাদার অ্যাসেনসিও, নাইম অ্যাসেনসিও একটা কোশ্চেন করছে, আজকে রাইট ব্যাক চয়েস কি হতে পারে আপনাদের মতে? কারভাহাল নাই, আমাদের লেফট ব্যাকও নাই আজকে, যদিও অ্যাকচুয়ালি মেন্ডি আছে। সো ইয়ামিন ভাই, মানে রাইট ব্যাকে কি আপনার মনে হয় যে ভাস্কেস খেলবে নাকি? আমার গেস লুকাস ভাস্কেজই হবে, মানে এটা আমার গেস অবভিয়াসলি। আমারও মনে হয়, কারণ বায়ার্নের এগেইনস্টে আমরা সেই মানে রিস্কটা নিতে পারছি। So, যেহেতু হোমে ম্যাচটা হচ্ছে, সো আই গেস জিদান এই রিস্কটা নিতে পারে, ভালো একটা চান্স আছে। ওকে, আর বাকিগুলো কি মনে হয় যে ভারান, মিলিতাও এন্ড মান্ডি? ভারান মিলিটাও তো দুজন মানে ফুল ব্যাকে থাকবে, ওই পাশে মন্ডি, এই পাশে আমার মনে হয় লুকাস ভাস্কেজ, আর মিডে কাসেমিরো, ক্রুস আর ভালভের্ডে প্রবাবলি। আর আর ফ্রন্ট থ্রি এখন বেনজেমার সাথে বাকি দুইজন কে হবে, মানে এটা একটু ডিফিকাল্ট। এখন মনে হচ্ছে দিন শেষে হ্যাজার্ড নামবে, এটা আমার মনে হচ্ছে। হয়তো ফুল ম্যাচ খেলবে না, ওরা জানি না আমার কেন বাই দিস টাইম স্টার্টিং 11 কি দিয়ে দিছে। আই ডোন্ট থিংক সো, দিছে কেউ একটু জানান কমেন্টে। জানি না এখন, মানে আমি তো দেখতেছি না, মোবাইলটা তো অনেকক্ষণ ধরে ফ্রিজ করে রাখছি। তো যাই হোক, তো বাট মনে হচ্ছে যে এইদিকে হ্যাজার্ড আর ওই পাশে অ্যাসেনসিও বলাটা কি আরেকটা খুব বেশি হতে পারে, হয়ে যাবে কিনা, বেশি আরেকটা আমার মতে উচ্চাবিলাসী হতে টাইপ পারে, হয়ে যাবে কিনা কে জানে। তো যাই হোক। সেটা হচ্ছে যদি ভাস্কুয়েজকে রাইট ব্যাকে জিদান খেলায়, তাহলে হচ্ছে জিদানের মাস্ট ক্যাসেমিরো আর ভালভার্দে তো মাস্ট খেলতে হবে মিডে, কারণ সাপোর্ট লাগবে ভালভার্দের। সো আমার মতে এমনও হইতে পারে, এটা আমার প্রেডিকশন, লাইক জিদান ফোরম্যান মিড খেলাবে, লাইক ক্যাসেমিরো, ভালভার্দে, ক্রুজ এন্ড মডরিচ, যেহেতু হচ্ছে রাইটে যেহেতু সাপোর্ট দিতে হবে, আর ফ্রন্টে হয়তো বেনজেমার সাথে হ্যাজার্ড অর ভিনিসিয়াস ইনক্লুড করতে পারে। আমার যেটা মনে হচ্ছে এই চান্সেসটা নিবে জিদান। ওকে, ওকে, সো আমাদের আসলে এখন পর্যন্ত স্কোয়াড দেয় নাই, সো আমরা আসলে জানি না কি হবে। যাই হোক, ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আসলে কোনো বলার কোনো বাকি নাই। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করবো, মানে আজকে ইউসিএল ড্র হয়ে গেছে এবং ডেফিনেটলি আমাদের হচ্ছে ইতিহাসে একটা খেলা আছে।
ইয়ামিন ভাই, ডু সি এনি চান্স? অলরেডি আমরা 2-1 পিছিয়ে আছি বার্নাবুতে খেলার পর। আপনি কোনো চান্স দেখতে পারেন? এবং অ্যানাদার পয়েন্ট হচ্ছে রামোস নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা আমি ভালোভাবে শুনি নাই, বাট আই গেস এরকম ছিল কোশ্চেনটা যে কোনো হোপ আছে কিনা রিয়াল মাদ্রিদের জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ডু সি এনি হোপ? এখন বিষয়টা হচ্ছে যে 2-1 পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ, এটার থেকে বড় কথা হচ্ছে যে মানে দুইটা অ্যাওয়ে গোলে পিছিয়ে আছে, মানে এইটা হচ্ছে বেশি বড় একটা প্রবলেমেটিক ব্যাপার। আহ যদি সেকেন্ড লেগটা হোমে হইতো রিয়াল মাদ্রিদের, ফার্স্ট লেগ সিটির স্টেডিয়ামে, সেখান থেকে 2-1 হেরে আসছে, তাইলে আই উড হ্যাভ স্টিল মানে হ্যাড মাই বেট অন রিয়াল মাদ্রিদ। হুম। মানে গিভেন রিয়াল মাদ্রিদের মানে কামব্যাক করার হিস্ট্রি, প্লাস মানে দুইটা টিম মানে সিটি আর রিয়াল মাদ্রিদের দুইটা টিমের হিস্ট্রি যদি কথা চিন্তা করি চ্যাম্পিয়ন্স লিগে, মানে আকাশ আর পাতাল ডিফারেন্স। নো ডিসরেসপেক্ট টু ম্যানচেস্টার সিটি, বাট বর্তমানে সিটি একটা রিলেটিভলি বেটার ফর্মে আছে অ্যাটাকিং পার্সপেক্টিভ থেকে। মাঝখানে মনে হয় একটা ম্যাচ হারছে, বাট যেই কয়েকটা ম্যাচ খেলছে প্রতিটাতে খুব ভালো মতো গোল দিছে মনে হয় অপোনেন্ট যায়। তো দুইটা মনে হয় রিসেন্টলি দুইটা, আচ্ছা যাই হোক ওটা এক্সাক্ট চেলসির মনে সাথে নেই, আরেকটা। বাট ভালো ভালো দুইটা ম্যাচে ভালো ভালো কিছু গোল দিছে, এটা আবার মাথায় আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এরকম পরিস্থিতিতে আহ, রামোসকে ছাড়া রিয়াল মাদ্রিদ ওদের মাঠে যায় সবচেয়ে বড় কথা ক্লিন শিট তো মেনটেন করতে হবে, প্লাস গোল দিতে হবে, মানে 2-0, এটার তো কোনো অল্টারনেটিভ আমি দেখতেছি না। এইটা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক হবে। মানে যদি আমি রেশনালি বলি, লজিক্যালি বলি, আমি লজিক ম্যাথমেটিক্যালি ডেফিনেটলি পসিবল, এটা কিছুই না, 2-1 লিড এটা কিছুই না। রিয়াল মাদ্রিদ দেখা গেল সিটি যা 300 হারাই দিয়ে আসতে পারে, খুবই পসিবল, ম্যাথমেটিক্যালি ভালোভাবে পসিবল। বাট ফর্ম ওয়াইজ বা রেশনালি যদি চিন্তা করি, বা কনসিডারিং রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং পারফরমেন্স এই সিজনে, আমি লজিক্যালি কোনো চান্স দেখতেছি না রিয়াল মাদ্রিদ। আচ্ছা, লিমন, তোমার কাছে এটা নিয়ে কোশ্চেন করি, হোয়াট শুড বি আওয়ার অ্যাপ্রোচ? মানে আমরা কি একদম জীবন দিয়ে দেবো ওই ম্যাচে? এবং আমাদের ইম্পর্টেন্ট কি প্লেয়ার্স কারা হবে ওই ম্যাচের জন্য? Well, আমার মতে একটা থিং হচ্ছে when the team is Real Madrid and the coach is Zidane, there's hope, বা মানে Okay. চান্সেস আছে। ওকে, সো জিনিসটা হচ্ছে ওই দিন হচ্ছে ইউসিএল, অ্যাকচুয়ালি আমরা যেটা রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলি যে ইউসিএল হচ্ছে আমাদের স্টেজ, ঠিক আছে? সো ইউসিএল আমাদের মানে অন্যরকম একটা এনার্জি কাজ করে, যে মানে ভিতরে যে প্লেয়ারদের মাঝেও যে লাইক একটা প্লেয়ার লিগে মানে যেরকম আজকে লিগে খারাপ খেলছে, 3 দিন পরে ইউসিএল এর ম্যাচে সে হঠাৎ করে খুবই ভালো খেলা খেলতেছে। সো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ইউসিএল স্টেজে একটু পারফরমেন্স একটু ডিফারেন্ট হয়। সো জিনিসটা হচ্ছে কি, আমাদের ওই দিন ডিফেন্সিভ তো খেলা যাবে না, ইটস ডু অর ডাই ওই সিজনের জন্য আর কি ইউসিএল। সো সবকিছু দিন দিতে হবে, দিয়ে খেলতে হবে, প্রত্যেকটা প্লেয়ারের 100 দিতে হবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে ওই ম্যাচে যেহেতু রামোস নেই, সো কিছু কিছু প্লেয়ারের উপরে মানে একটু বেশি রোলটা থাকবে, যেমন ফ্রন্টে বেনজেমা আর হ্যাজার্ডের উপর কিন্তু বেশি লাইক বার্ডেন থাকবে বা রেসপন্সিবিলিটি বেশি থাকবে যে ম্যাচটা টার্ন ওভার করানো। তারপরে ক্রুজ অ্যান্ড মডরিচ, ক্যাসেমিরো, ওদের উপর বেশি ইয়ে থাকবে, কারণ হচ্ছে যে ওরা কিন্তু লাইক পুরো খেলাটা কিন্তু মিড থেকে অর্কেস্ট্রেট হয়, মিড থেকে ওরা পুরো খেলাটা বিল্ড আপ করে। সো রিয়াল মাদ্রিদের একটা জিনিস হচ্ছে কি, রিয়াল মাদ্রিদ যদি মিড হোল্ড করতে পারে দেন রিয়াল মাদ্রিদের গোল হওয়ার চান্সেস খুব বেশি থাকে। সো এইসব প্লেয়ারদের উপর অ্যাকচুয়ালি রোলটা খুব বেশি ওই দিন থাকবে, প্রেশারটা বেশি থাকবে, যে ওরা যদি পারফর্ম করতে পারে আই থিঙ্ক পসিবল। বিকজ ইউসিএল তো এর আগেও আমরা কামব্যাক করছি, কামব্যাক করে আমরা ইম্পসিবল অনেক কিছুই ছিল, কিন্তু এর আগে অনেক এওয়ে ম্যাচে ইয়ে ছিল, আমরা কিন্তু কামব্যাক করে ব্যাক করছি। হ্যাঁ, একটা সার্টেন প্লেয়ার নাই তো, বাট মেন্টালিটি তো আছে যে আমরা টিম ওয়াইজ তো এটা করতে পারি, আবার সমস্যা নেই। সো আই গেস হবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন হচ্ছে তৌফিক ইকরা একটা কমেন্ট করছে, জিদান কোচ হিসেবে নকআউটে কোনোদিনও বিদায় নেয় নাই। সো দ্যাট এটার ডেফিনেটলি এটারও একটা কেস আছে, বাট আই হোপ দিস ইয়ার মানে দিস ইজ নট দ্য এন্ড। ডেফিনেটলি এইসব জিনিসপত্র আমাদেরকে অনেক কনফিডেন্স দেয়। And আমি আসলে মানে একটু আমার কথা বলি, আমি আসলে যতটা না চাই জিতি আর যাই করি না কেন, বাট আমি চাই এমন একটা খেলা যে উই শুড ব্লিড, মানে অ্যাকচুয়ালি আমাদের মানে হ্যাঁ, শেষ সময় পর্যন্ত আমাদের চান্স মানে
ট্রাই করা উচিত। এন্ড মানে ওই দিনের অ্যাটিটিউডটা, রিয়াল মাদ্রিদের অ্যাটিটিউডটা যাতে ম্যাচ শেষে আমাদের মনে ধরে, এরকম যাতে একটা অ্যাটিটিউড নিয়ে মাথায় নামে। এরকম রেজাল্ট যাই হোক। ইয়েস, যেমন হারলেও যেমন হচ্ছে যাতে অ্যাটলিস্ট এমন ছিল যে ট্রাই করে বেস্ট দিয়ে আমরা পারিনি, ওকে, এইটা এরকম একটা অ্যাপ্রোচ। লাইক আমার মনে হয় আপনাদের দুইজনের মনে আছে 2013-এ বায়ার্ন সরি ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে আমার একটা ম্যাচ ছিল। Like, আমরা এইটার কথা ভাবতেছিলাম। গোল দিছি দুইটা। আমার কাছে মনে হয়েছে যে আমরা হারি ম্যাচটা, আমার কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট উই ট্রাইড, মানে প্রত্যেকটা প্লেয়ার তার জীবন দিয়ে ট্রাই করছে। তো এরকম একটা ম্যাচ আমি দেখতে চাই। এন্ড যদি জিততে চাই, আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স লাইক, আমি একটা কারজানি পোস্টে কমেন্ট করছি এরকম যে প্লেয়ার্স লাইক হ্যাজার্ড, ইসকো এন্ড ইভেন বেইল, এই টাইপের প্লেয়াররা কিন্তু অনেক ক্রুশাল হবে ওই ম্যাচটাতে। সো আমার মনে হয় যে অ্যাজ আ প্রিপারেশন লাস্টের ম্যাচগুলোতে যদি জিদান একটু ওদেরকে একটু ট্রাই করে যে ওদের কনফিডেন্সটা যাতে একটু রিগেইন করতে পারে লাস্টের ম্যাচগুলোতে, যদি আল্লাহর রহমতে আমরা জিতে যাই লিগটা, তো আমাদের কনফিডেন্স অনেক ভালো থাকবে সেই ক্ষেত্রে। সো এইসব জিনিসপত্র ভাই, আমার প্রিপারে আছে। হ্যাঁ, ইউ আর দ্য হোস্ট, বাট আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাইতেছি বেসিক্যালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা না, দুইটাও হতে পারে। সো ইউএসএল এর ম্যাচে কিন্তু আমাদের কিন্তু র্যামোস নাই, ওখানে কিন্তু সিটে কিন্তু 11 নাই, ঠিক আছে? সো এখানে কিন্তু এই হিসাবে আমাদের অ্যাপ্রোচ এন্ড হচ্ছে হোয়াট ডু ইউ থিংক আমাদের স্টার্টিং লাইনআপটা কেমন হওয়া উচিত ইউসি মানে ম্যান সিটির এগেইনস্টে? ওকে, এইটার উপর, আচ্ছা, এইটার ক্ষেত্রে আমার অ্যান্সার যেটা হবে যে আসলে ডিপেন্ড করে ম্যাচটা, এই সিজনটা লিগটা আমরা কিভাবে শেষ করি। এন্ড আমার কাছে মনে হয় যে ওই ম্যাচটাতে সেম আমাদের ইসকোকে নামানো উচিত। এই ম্যাচগুলোতে ইসকো না খুব ভাইটাল দেখছি। এন্ড যদি মনে হয় যে হ্যাজার্ড তার ফিটনেস সবকিছু প্রপার আছে, হ্যাজার্ড, ইসকো এন্ড বেনজেমা শুড স্টার্ট। আই নো এই তিনজনের খেলা অনেক সময় হয় না, বাট এই তিনজনের মধ্যে কেউ একজন যদি ড্রপ করানো হয়, লাইক মেবি হ্যাজার্ড ড্রপ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ভিনিসিয়াস, আমি আই উড গো ফর ভিনিসিয়াস, কারণ হি ইজ ক্যাপেবল অফ ডুইং গ্রেট থিংস, মানে ও আসলে এখন এই স্টেজে চলে আসছে। বাট আমাদের যে চান্সটা নেওয়া উচিত সেটা হচ্ছে ম্যান সিটির ডিফেন্স কিন্তু খুব একটা সুবিধা নেই, মানে ফার্নান্দিনহোকে পুরো সিজন খেলাচ্ছে। সো আমাদের আসলে ওই চান্সটা বেশ ভালো মতো নেওয়া উচিত। প্লাস বাট সবচেয়ে ভাইটাল যেটা সমস্যা, আগুয়েরো না থাকলেও ঝামেলা করবে আসলে কেডিবি, এটা আমরা সবাই জানি। কেভিন ডি ব্রুইনা এমন ফর্মে আছে, ইভেন বার্নাব্যুতেও কিন্তু সবচেয়ে বেশি প্যারা খেয়ে দিচ্ছে। তো আমার মনে হয় ওই জায়গা থেকে কাসেমিরো এবং বালভার্ড, মানে মেবি মডরিচকে খেলাইতে পারে, বাট কাসেমিরোর বেশ ভালো একটা জায়গা আছে ওখান থেকে পারফর্ম করার। ইয়েস, হ্যাজার্ডকে খেলানো ইম্পর্টেন্ট, কিন্তু কারণ হচ্ছে না, এটা জিনিস হচ্ছে হ্যাজার্ডে কিন্তু ম্যান সিটির এগেইনস্টে পারফর্ম করার খেলা কিন্তু এক্সপেরিয়েন্স বেশি, যেহেতু ইপিএল এ ছিল। সো হি নোজ হাউ টু ব্রেক দ্য লাইক ডিফেন্সিভ লাইন আপ। সো এই জন্য কিন্তু হ্যাজার্ডকে খেলানোটা কিন্তু একটা কাইন্ড অফ ট্রাম্প কার্ড হইতে পারে। এক্স্যাক্টলি, এরকম কিছু হতেই পারে। আচ্ছা, ইয়ামিন ভাই, আপনার কাছে একটা স্পেশাল একটা কোশ্চেন জানতে চাবো, সেটা হচ্ছে মানে বেল কি ওই ম্যাচে কোনো রোল প্লে করতে পারে, গিভেন দ্যাট অনেক সময় আমরা দেখছি বেল হচ্ছে এই টাইপের ম্যাচগুলোতে ভালো খেলে, যখন কি স্পেশালি প্রিমিয়ার লিগের অপোনেন্ট থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বেলকে বেসিকলি খুব ভালোভাবে ইউজ করতে পারছে জিনেদিন জিদানি। এর তার প্রমাণ হচ্ছে লাস্ট টাইম রিয়াল মাদ্রিদ যে লিভারপুলের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা খেললো, ওই ম্যাচটাই হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ। অন্য কোচ বা দুনিয়ার অন্য কেউ বেলকে ওইভাবে প্রপারলি ইউজ করতে পারবে না। ইভেন বেল নিজেও জানে না যে ওর রোলটা বেসিকলি কি টিমে, ফুল ম্যাচ খেলবে নাকি হঠাৎ করে মানে একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে। বাট আমি মনে করি ওই ম্যাচে বেল যদি ম্যাচ ফিট থাকে, আমি মনে করি হি শুড স্টার্ট এগেইনস্ট ম্যানচেস্টার সিটি। এটা বেসিকলি এটা আমি মনে করি যে হি শুড স্টার্ট। এন্ড যদি হোপফুলি হ্যাজার্ড ফিট থাকে তাহলে হ্যাজার্ডও খেলবে। আর আমি চাচ্ছি ভিনিসিয়াস ওই ম্যাচে একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাব হয়ে নামুক সেকেন্ড হাফে, যেটা বার্নাবুতে যেটা স্টার্লিং করছিল। ও কিন্তু এসে কিন্তু ম্যাচের একটা টেম্পো চেঞ্জ করে দিছিল। ওই যে কারভারহাল ওকে যে একটা ট্যাকল করতে যায় পেনাল্টি দিয়ে দিল, ম্যাচ কিন্তু ওই জায়গায় বেসিকলি রিয়াল মাদ্রিদের কাইন্ড অফ 70-80% হাত পোস্টে চলে গেছে ওই পেনাল্টিটারই। আদারওয়াইজ 1-1 হইলেও কিন্তু কাইন্ড অফ একটা ব্যাপার ছিল, ওদের অ্যাডভান্টেজও না ডিসঅ্যাডভান্টেজও না এরকম। তো এরকম একটা প্লেয়ার কাউরে রাখতে হবে যে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা,
যাই হোক, আমরা প্রায় শেষে চলে আসছি। আজকে আমাদের ইয়ে দিয়ে দিছে, স্টার্টিং 11 দিয়ে দিছে। আমরা যেগুলো গেস করছিলাম প্রায় সবগুলোই একই রকম। মডরিচ এবং ক্রুজ দুজন স্টার্ট করছে। Formation ফ্রন্ট হচ্ছে লাস্ট, মানে ফ্রন্ট থ্রি হচ্ছে লাস্টের ম্যাচে যেটা ছিল সেটাই, রড্রিগো, অ্যাসেনসিও এন্ড বেনসন। সো আই ডোন্ট নো হাউ ইট ওকে, ওয়ার্ক, বাট সো ভেরি জিনেদিন জিদান, না কোনো এক্সপেরিমেন্ট নেই। Black Magic. আর ওকে, ব্যাকফোরটা ব্যাকফোর হচ্ছে আমরা যেটা বলছি সেটাই, লুকাস, আচ্ছা। মিলিতাও, ভারান এন্ড মান্ডি। আচ্ছা ভাই, আচ্ছা ওয়েট, মিডে কে ক্যাসেমিরো, ভালভার্দে, ক্রুজ। ক্যাসেমিরো, ক্রুজ আর মডরিচ। ভালভার্দে নেই। ক্রুজ তো মোটামুটি গত ম্যাচে খুব একটা খেলে নেই, লাস্টে দিয়ে খেলছে, বাট মডরিচ এখন কতখানি ম্যাচ ফিট এটা আমার একটু ডাউট আছে পার্সোনালি। আচ্ছা যাই হোক ভাই, আমরা শেষ করব। Okay. ইয়ামিন ভাই প্রেডিকশন 3-0 টু আচ্ছা, রিয়াল মাদ্রিদ। ডেফিনেটলি লিমন। 2-0. ওকে, আমার হবে আই গো ফর 3-0 ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, আমি জাস্ট আলাদা। ওকে ফাইন। ওকে, ইট ওয়াজ গুড ডিসকাশন। যদিও আসলে রাজু ভাই ডিসকানেক্ট হয়ে গেছে ওনার ইন্টারনেট কানেকশনের জন্য, বাট বেশ ভালো লাগছে। সবচেয়ে লম্বা টাইমের শো ছিল এটা, 1 ঘন্টা। অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম, বলছিলাম আজকে বেশ স্ট্র্যাটেজিক একটা আলোচনা হবে। তো ভালো লাগছে কথাবার্তা বলে। আই হোপ সিজনের মাঝখানে কিংবা পরবর্তীতে আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকেন সবাই, খেলা দেখে পর আবার সবার সাথে দেখা হবে নেক্সট। আচ্ছা, ইনশাআল্লাহ। লিমন আপনারাও ভালো থাকেন, সব হ্যাঁ, মাদ্রিদ সবাই, ফ্যানরা, ইয়ামিন ভাই, ফুটবল ফ্যানরা সবাই ভালো থাকেন। ইয়া, স্টে সেফ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।